नमस्कार बंधुगण আমি মুস্তাকিম আনসারী আর আপনারা দেখছেন গল্পের ডালি 2.0 ইউটিউব চ্যানেল। বন্ধুগণ, আজকে আমাদের আলোচনার বিষয় অষ্টম শ্রেণীর সাহিত্য মেলা বাংলা বিষয়ের যে আমাদের আজকে পাঠ্য বিষয় সেটি হলো পল্লী সমাজ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তো আজকে আমরা সেটি আলোচনা করব। তো বন্ধুগণ, আজকে আমাদের মূল আলোচনার বিষয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ। এই যে পল্লী সমাজ, এই পল্লী সমাজটি আমাদের আজকের মূল আলোচনার বিষয়। তো আপনারা আমার এই ভিডিওতে ধৈর্য সহকারে আপনারা এই ভিডিওটি দেখুন এবং কেমন লাগছে আমার এই ভিডিওতে আপনারা ধৈর্য সহকারে দেখুন। আজকে আমাদের আলোচনার বিষয় বলে দিয়েছে আগে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ। এই পল্লী সমাজে কি বলা হয়েছে তা আমরা লাইন বাই লাইন অ্যানালাইসিস করে জানতে চলেছি। তো চলো শুরু করা যাক। তো বন্ধুগণ, আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে পল্লী সমাজ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, যেটি আজ আমরা আলোচনা করতে চলেছি। তো এখানে বলা হয়েছে যে 2 দিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়া অপরাহ্ন বেলায় একটু ধরণ করিয়াছে। কি বলছে? অপরাহ্ন বেলা মানে উল্টো বেলা, যেটা সন্ধ্যা বেলা বলা হয়। তো বলছে 2 দিন অবিশ্রান্ত মানে শান্তি নাই বৃষ্টিতে। তো অপরবেলা বলছে একটু ধরণ করিয়াছে, ধরণ মানে হয়তো মেঘটা কেটেছে। চণ্ডী মণ্ডপে গোপাল সরকারের কাছে বসিয়া রমেশ জমিদারির হিসাবপত্র করতেছিল। অকস্মাৎ মানে হঠাৎ করে প্রায় 20 জন কৃষক আসিয়া কান্দিয়া পড়িল। ছোটবাবু, এই যাত্রা রক্ষে করুন, আপনি না বাঁচালে ছেলে পুলের হাত ধরে আমাদের পথে ভিক্ষে করতে হবে। এইসব বলে বলে তারা চিৎকার করছে এবং কান্নাকাটি করছে। রমেশ অবাক হইয়া কহিল, কি ব্যাপার? রমেশ বলছে, কি ব্যাপার, কিসের জন্য কান্নাকাটি? চাষিরা কহিল, 100 বিঘার মাঠ ডুবে গেল। এইটাই এদের কান্নার বিষয়। জল বার না করে দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে বাবু, গায়ে একটা খড়ও খেতে পাবে না। এটা বলছে, আবার তারা কাঁদছে। কথাটা রমেশ বুঝিতে পারিল না। গোপাল সরকার তাদের 2-1 প্রশ্ন করিয়া ব্যাপারটা রমেশকে বুঝাইয়া দিলেন। মানে কি ব্যাপার সেটা তো রমেশ বুঝতে পারতেছিল না, তখন তিনি বুঝাইয়া দিলেন। 100 বিঘার মাঠে এই গ্রামের একমাত্র ভরসা। সমস্ত চাষিদের কিছু কিছু জমি তাতে আছে। ইহার পূর্ব ধারে সরকারি প্রকাণ্ড বাঁধ, পশ্চিম ও উত্তর ধারে উচ্চ গ্রাম, শুধু দক্ষিণ ধারের বাঁধটা ঘোষাল ও মুখুজ্জদের। কি বলছে? দক্ষিণ ধারের যে বাঁধটা আছে সেটা শুধু ঘোষালদের আর মুখুজ্জদের। এই দিক দিয়া জল নিকাশ করা যায় বটে। বলছে এই দিক দিয়েই জলটা বের করানো যায়, অন্য কোনো রাস্তা তার নেই। কিন্তু বাঁধের গায়ে একটা জলার মতো আছে। মানে এই বাঁধটা হচ্ছে যে বাঁধটা থেকে সারা বছর তাদের যা কিছু জলের ব্যবহার সেটা হয়, সেই জন্য বলছে। কিন্তু এই বাঁধের গায়ে একটা জলার মতো আছে। বৎসরে 200 টাকার মাছ বিক্রি হয় বলিয়া জমিদার বেণীবাবু তার কড়া পাহারায় আটকাইয়া রাখিয়েছেন। কি বলছে? যে এই বাঁধটা থেকে বৎসরে 200 টাকার মাছ বিক্রি করা হয় বলে বেণীবাবু কড়া পাহারা দিয়া সেটা আটকে রেখেছেন। চাষিরা আজ সকাল হইতে তাহাদের কাছে হত্যা দিয়া পড়িয়া থাকিয়া একমাত্র কান্দিতে কান্দিতে উঠিতেছে এবং এখানে আসিয়া
রমেশ আর শুনিবার জন্য অপেক্ষা করিল না, দ্রুত পদে মানে স্পিডে প্রস্থান করিল, সেখান থেকে উঠে গেল। প্রস্থান মানে উঠে যাওয়া। এই বাড়িতে আসিয়া যখন প্রবেশ করিল তখন সন্ধ্যা হয় হয়। বেনি তাকিয়া ঠেস দিয়া তামাক খাইতেছে এবং কাছে হালদার মহাশয় বসিয়া আছেন। বোধ করি এই কথাই হচ্ছিল। কোন কথা হচ্ছিল? যে বাঁধটাকে আটকায় রাখা হয়েছে, আর তার কারণ হচ্ছে যে মানে 200 টাকার মাছ প্রত্যেক বছর সে থেকে বার হয়, এই কথাগুলো তারা বলতেছিল। রমেশ কিছু মাত্র ভূমিকা না করিয়া কহিল, জলার বাঁধটা আটকে আছে। কি বলছে? বলছে জলার বাঁধ আটকে রাখলে তো হবে না বা চলবে না, এক্ষণে সেটা কাটিয়ে দিতে হবে। রমেশ বলছে, কি বলছে? জলার বাঁধটা আটকে রাখলে হবে না, সেটাকে কেটে দিতে হবে। বেনি ওকাটা হালদারের হাতে দিয়া মুখ তুলিয়া বলিল, কি বলছে? কোন বাঁধটা? রমেশ উত্তেজিত হইয়া আসিয়া ক্রুদ্ধ ভাবে কহিল, জলার বাঁধ আর কটা আছে বড়দা? না কাটলে সমস্ত গায়ের ধান হেজে যাবে, মানে ভিজে যাবে বা পচে যাবে। জল বার করে দেওয়ার হুকুম দিন। বলছে কি আমাকে বলে দেন যে যাও তুমি জলটা বার করে দাও। সমস্ত গায়ের, কি বলছে? বেনি কইল, সেই সঙ্গে 200-300 টাকার মাছ বেরিয়ে যাবে। খবরটা কি রেখেছ? কি এই টাকাটা দেবে কে? চাষিরা না তুমি? কি বলছে এই টাকাটা কে দেবে? তুমি দিবে না চাষিরা দেবে? রমেশ রাগ সামলাইয়া বলিল, চাষিরা গরিব, তারা দিতে তো পারবেই না, আর আমি বা কেন দেব? সে তো বুঝতে পারিনি। রমেশ বলছে আমি কি কোন জন্য দেবো? আর চাষিরা তো গরিব, তারা কোথার থেকে দেবে? বেনি জবাব দিল, তাহলে আমরাই বা কেন এত লোকসান করতে যাব? সে তো আমি বুঝতে পারিনি। হালদারের দিকে চাইয়া বলিলেন, খুড়ো, এমনি করে ভায়া আমায় জমিদারি রাখবেন না। ও হে রমেশ, কি বলছে? ও হে রমেশ, হারামজাদারা সকাল থেকে এতক্ষণ এখানে পড়ে মরা কান্না কাঁদছিল। আমি সব জানি। তোমার সদরে কি দারোয়ান নেই? তা পায়ে নাগরা জুতো নেই? যাও ঘরে গিয়ে সেই ব্যবস্থা করোগে, জল আপনি নিকেশ হয়ে যাবে। মানে বলছে কি জলটা আপনা আপনি বেরিয়ে যাবে। বলিয়া বেনি হালদারের সঙ্গে একযোগে হি হি করিয়া নিজের রসিকতায় নিজে হাসিতে লাগিল। মানে নিজে নিজে হাসাহাসি করছে তারা। রমেশের আর সহ্য হইতে ছিল না, তথাপি সে প্রাণপণে নিজেকে সংবরণ করিয়া বিনীত ভাবে বলিল, ঠান্ডা মাথায় বলছে, ভেবে দেখুন বড়দা, আমাদের 3 ঘরের 200 টাকা লোকসান বাঁচাতে গিয়ে গরিবদের সারা বছরের অন্ন মারা যাবে। যেমন করে হোক 5-7 হাজার টাকা তাদের ক্ষতি হবেই। বেনি হাতটা উল্টাইয়া বলিল, হলোই, আমাদের 5,000 যাক আর 50,000 যাক, আমার গোটা সদরটা কপালে তো 2 পয়সা বার হবে না যে ওই সালাদের জন্য 200 টাকা উড়িয়ে দিতে যাব। মানে গালাগালি করে নিয়ে বকছে। রমেশ শেষ চেষ্টা করিল, বলিল, এরা সারা বছর খাবে কি? যেন ভারী হাসির কথা। বেনি এবার একবার ওপাশ হেলিয়া দুলিয়া মাথা নাড়িয়া হাসিয়া থুতু ফেলিয়া শেষ স্থির হইয়া কহিল, খাবে কি? দেখবে বেটারা যে যার জমি বন্ধক রেখে আমাদের কাছেই টাকা ধার করতে ছুটে আসবে। দেখো কি কত বড় সে মানে মানুষ। বলছে ওরা খাতে না পেয়ে তো সেই জমি আমাদের কাছে আবার বিক্রি করতে আসবে বা বন্ধক রাখতে আসবে। ভায়া, মাথাটা একটু ঠান্ডা করে চলো তো। কর্তারা এমনি করে বাড়ি গুছিয়েছে, এই যে 1 আধ টুকরো
উচ্ছিষ্ট ফেলে রেখে গেছে। এ আমাদের নেড়ে চড়ে গুটিয়ে গাছিয়ে খেয়ে দিয়ে আবার ছেলেদের জন্য রেখে যেতে হবে। ওরা খাবে কি? ধার কর্জ করে খাবে, নইলে আর বেটাদের ছোটলোক বলেছে কেন? কি বলছে যে ওদেরকে ছোটলোক বলার কারণ কি? তারা ধার করে খাবে। জমিদার বলছে। ঘৃণায় লজ্জায় ক্রোধে ক্ষোভে রমেশ চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল, কিন্তু কণ্ঠস্বর শান্ত রাখিয়া বলিল, আপনি যখন কিছু করবেন না বলে স্থির করেছেন, তখন এখানে দাঁড়িয়ে তর্ক করে লাভ নেই। আমি রমার কাছে চললুম। তার মতো হলেও আপনার একার আমতে কিছু হবে না। আমতে কি বলছে যে যদি রমা হয়তো সেই কৃষকের বোন হতে পারে, বলছে রমেশের বোন হতে পারে, বলছে যে আমি রমা তো সেতে অংশীদারি, বলছে আমি ওকে বলবো, ও যদি করে দেয়। তুমি আটকায় রাখতে পারবে না রমা বললে। বেনি মুখ গম্ভীর হইল, বলিল, বেশ, গিয়ে দেখো গে। তার আমার মতো ভিন্ন নয়, সে সোজা মেয়ে নয় ভায়া, তাকে ভোলানো সহজ নয়। আর তুমি তো ছেলে মানুষ, তোমার বাপকেও সে চোখের জলে নাকের জলে নাক জলে করে তবে ছেড়েছিল। কি বলো খুড়ো? খুড়োর মতামতের জন্য রমেশের কৌতূহল ছিল না। বেনি অত্যন্ত অপমানকর প্রশ্নের উত্তর দেবার তাহার প্রবৃত্ত হইল না। নিরুত্তরে বাহির হইয়া গেল। বিনা উত্তর দিয়েছে আবার কে? রমেশ বাহির হইয়া গেল। প্রাণপণে তুলসী মূলে সন্ধ্যা প্রদীপ দিয়া প্রণাম সাক্ষ্য করিয়া রমা মুখ তুলিয়া বিস্ময়ে অবাক হইয়া গেল। মানে ওই বিষয়টা যেটা বলে দিলে যে এরকম ব্যাপার, ঠিক মুখুজ্জে রমেশের দাঁড়াইয়া তার মাথার আঁচল গলায় জড়ানো, ঠিক সেই যে একমাত্র রমেশের নমস্কার করিয়া মুখ তুলিল। ক্রোধের উত্তেজনায় ও উৎকণ্ঠায় মাসির সে প্রথম দিনে নিষেধ বাক্য রমেশের স্মরণ ছিল না, তাই সে সোজা ভিতরে আসিয়া উপস্থিত হইয়াছিল এবং রমাকে তদাবস্থায় দেখিয়া নিঃশব্দে অপেক্ষা করিতেছিল। দুজনের মাসখানেক পরে দেখা। কি বলছে? দুজনের দেখা হয়েছে মাসখানেক পরে। রমেশ কহিল, তুমি নিশ্চয় সমস্ত শুনেছ, মানে ব্যাপারটা তুমি জানো। জল বার করে দেওয়ার জন্য তোমার মত নিতে এসেছি। রমা বিস্ময়ে ভাব কাটিয়া গেল। সে মাথা আঁচল তুলিয়া দিয়া কহিল, সে কেমন করে হবে? তাছাড়া বড়দার মত নেই। কি বলছে? বড়দা তো আর মত দিচ্ছে না যে কেটে দাও জল। নেই জানি, তার একলার মতে কিছু আসে যায় না। কে বলছে? এটা রমেশ বলছে। রমা একটুখানি ভাবিয়া কহিল, জল বার করে দেওয়াই উচিত বটে, কিন্তু মাছ আটকে রাখা কি বন্দোবস্ত করবেন? রমেশ কহিল, অত জলে কোনো বন্দোবস্ত হওয়া সম্ভব নয়। এবছরে সেই টাকাটা আমাদের ক্ষতি স্বীকার করতে হবে, না হলে গ্রাম মারা যাবে। কি বলছে? যদি ওই শিকার যদি আমরা যদি মাছটা না বাইর করে দিই, জল বাইর করলে মাছ বাইর হয়ে যাবে, আর সেই টাকাটার ক্ষতিটা যদি আমরা না মানিলে তাহলে গ্রামের লোক মারা যাবে। রমা চুপ করিয়া রইল। রমেশ কহিল, তাহলে অনুমতি দিলে? রমা মৃদু কণ্ঠে বলিল, না, অত টাকা লোকসান আমি করতে পারবো না। রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। হতবুদ্ধি হয়ে গেল মানে কোনো কাজ আর তার মাথায় করছে না। কোনো কাজ তার মাথায় করছে না।
সেটাই বলছে হতবুদ্ধি। সে কিছুতে এরূপ উত্তর আশা করে নাই, বরং কেমন করিয়া তার যেন নিশ্চিত ধারণা জন্মিয়াছিল তার একান্ত অনুরোধ রমা কিছুতেই প্রত্যাখ্যান করতে পারিবে না। কি বলছে, এই মনে মনে ভাবেছিল যে আমি বললে রমা না করতে পারবে না। রমা মুখ তুলিয়াই বোধ করি রমেশের অবস্থাটা অনুভব করিল, কহিল তাছাড়া বিষয় আমার ভাইয়ের, আমি অভিভাবক মাত্র। কি বলছে, মাত্র আমি অংশীদার, কিন্তু বিষয়টা আমার ভাইয়ের। রমেশ কহিল না, অর্ধেক তোমার। রমা বলল শুধু নামে, বাবা নিশ্চয় জানতেন সমস্ত বিষয়, যতীনেই পাবে, তাই অর্ধেক আমার নামে দিয়ে গেছেন। তথাপি রমেশ বিনতির কণ্ঠে কইল, রমা এই একটা টাকা, এই কটা টাকা, তোমার অবস্থা এই দিকের মধ্যে সকলের চেয়ে ভালো, তোমার কাছে এই ক্ষতি ক্ষতি নয়। আমি বিনতি করে জানাচ্ছি রমা, এই জন্যে এত লোকের অন্ন কষ্ট করে দিও না। কি বলছে, এই 200 টাকার জন্যে মানুষ, গরিব মানুষের অন্নের কষ্ট করে দিও না। যথার্থই বলেছি, তুমি যে এত নিষ্ঠুর হতে পারো আমি তা স্বপ্নেও ভাবিনি। কি বলছে, তুমি এত নিষ্ঠুর সেটা আমি স্বপ্নেও ভাবিনি। রমা তেমনি মৃদুস্বরে জবাব দিল, নিজের ক্ষতি করতে পারিনি বলে যদি আমি নিষ্ঠুর হয় না হয় তাই ভালো। আপনার যদি এত দয়া, নিজেই না হয় ক্ষতিপূরণ করে দিন না। কি বলছে, যদি তোমার এত দয়া আছে তাহলে তুমি নিজেই তার ক্ষতিপূরণ 200 টাকা দিয়ে সে বামটা কেটে দাও। তাহার মৃদুস্বরে বিদ্রুপ কল্পনা করিয়া রমেশ জ্বলিয়া উঠিল, কহিল, রমা মানুষ খাঁটি কি না চেনা যায় শুধু টাকার সম্পর্কে। এই জগতে আসল ব্যাপার বলছে যে মানুষটা খাঁটি কিনা সেটা জানা যায় শুধু তার টাকার বিষয়ে বা টাকা সম্পর্কে। এই জগতে নাকি ফাঁকি চলে না, তাই এখানে মানুষের যথার্থ রূপ প্রকাশ পেয়ে ওঠে। তোমরা আজ তাই পেলে, কিন্তু তোমাকে আমি এমন করে ভাবিনি। চিরকাল ভেবেছি তুমি এর চেয়ে অনেক উঁচুতে, কিন্তু তুমি তা নও। তোমাকে নিষ্ঠুর বলাও ভুল, তুমি নিজ, অতি ছোট। কি বলছে, তুমি অতি ছোট মানুষ, তুমি নিজ মানুষ। অসহ্য বিস্ময়ে রমা 2 চোখ বিপ্লারিত করিয়া কহিল, কি আমি? রমেশ কহিল, তুমি অত্যন্ত হীন এবং নীচ। আমি যে কত বেকুল হয়ে উঠেছি সে তুমি টেরও পাবে না, মানে জানতে পাবে না। বলেই আমার কাছে ক্ষতিপূরণের দাবি করলে, কিন্তু বড়দার মুখ ফুটে একথা বলতে পারোনি। পুরুষ মানুষ হয়ে তার মুখে যা ভেবেছি স্ত্রী লোক হয়ে তোমার মুখে তাই বাঁধেনি। আমি এর চেয়ে বেশি ক্ষতিপূরণ করতে পারিনি, কিন্তু একটা কথা আজ তোমাকে বলে দিচ্ছি রমা, সংসারে যত পাপ আছে মানুষের দয়ার উপর জুলুম করাটা সবচেয়ে বেশি। আজ তুমি তাই করে আমার কাছে টাকা আদায়ের চেষ্টা করেছ। কি বলছে, তুমি তাই করে টাকা আদায়ের চেষ্টা করছ। রমা বিল্লল হতবুদ্ধি নেই, ফ্যান ফ্যান করিয়া চাইয়া রহিল। একটা কথা তার মুখ দিয়া বাহির হইল না। রমেশ তেমনি শান্ত তেমনি দৃঢ় কণ্ঠে কহিল, আমার দুর্বলতা কোথায় সে তোমার আগোচর নেই বটে, কিন্তু যেখানে পাক দিয়ে আর এক বিন্দু রস পাবে না তা বলে দিয়ে যাচ্ছি। আমি কি করব তাও এই সঙ্গে জানিয়ে দিয়ে যাই। এখন জোর করে বাঁধ কাটিয়ে দেব, তোমরা পারো আটকাইবার চেষ্টা করবে বলিয়া রমেশ চলিয়া যায়।
দেখিয়া রমা ফিরিয়া ডাকিল, আহান। শুনিয়া রমেশ নিকটে আসিয়া, আহান মানে আওয়াজ, কি বলছে আহান, হাত শুনেটাকে আহান বলে, কি বলছে, নিকটে আসিয়া দাঁড়াইতে রমা কইল, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে যত অপমান করলে আমি তার একটারও জবাব দিতে চাইনি, কিন্তু এই কাজ আপনি কিছুতেই করবেন না। রমেশ প্রশ্ন করিল, কেন? রমা কইল, কারণ এত অপমানের পরেও আমার আপনার সঙ্গে বিবাদ করতে ইচ্ছে করে না, ঝগড়া করার ইচ্ছা নেই। তার মুখে যে বিরূপ কিরূপ স্বাভাবিক পাণ্ডুর হইয়া গিয়াছিল এবং কথা কহিতে ঠোঁট কাঁপিয়া গেল, তাহা সন্ধ্যার অন্ধকারে রমেশ লক্ষ্য করিতে পারিল। কিন্তু মনস্তত্ত্ব আলোচনার অবকাশ এবং প্রবৃত্ত তার কিছুই না। তৎক্ষণাৎ উত্তর দিল, কলহ বিবাদের অভিরুচি আমারও নেই, একটু ভাবলেই তার টের পাবে, কিন্তু তোমার সম্ভারের মূল্যে আর আমার কাছে কিছু মাত্র নেই। যাই হোক, বাগ্বি তাণ্ডব অবশ্যই আবশ্যক নেই। আমি চললুম। মাসির উপরে ঠাকুর ঘর আবদ্ধ থাকায় এই সকলের কিছু জানিতে পারি নাই। নিচে আসিয়া দেখিলেন রমা, কি দেখছেন, দাসীকে সঙ্গে লইয়া বাহির হইতেছে। আশ্চর্য হইয়া প্রশ্ন করিলেন, এই জল কাদায় সন্ধ্যার পর কোথায় যাস রমা? একবার বড়দার ওখানে যাব মাসি। মাসি কহিল, পথে আর একটু কাদা পাবার জো নেই। দিদিমা ছোটবাবু এমনি রাস্তা বানিয়ে দিয়েছেন যে সিন্দুর পড়লে কুড়িয়ে নেওয়া যায়। ভগবান তাকে বাঁচিয়ে রাখুন। গরিব দুঃখী সাপের হাত থেকে রেহাই পেয়ে বেঁচেছে। বলছে গরিব দুঃখী তার সাপের হাত থেকে বেঁচেছে। তখন রাত্রি বোধ করি 11টা। বেনি চণ্ডীমণ্ডপ হইতে অনেকগুলি লোকের চাপা গলায় আওয়াজ আসিতেছিল, আকাশে মেঘ কতটা কাটিয়া গিয়েছে, ত্রয়োদশী অস্বচ্ছ জ্যোৎস্না বারান্দার উপর আসিয়া পড়িতেছিল। সেখানে খুঁটিতে ঠেস দিয়া একজন ভীষণ আকৃতি গৌড় মুসলমান চোখ বুজিয়া বসিয়াছিল। তাহার সমস্ত মুখের উপর কাঁচা রক্ত জমাট বাঁধিয়া গিয়াছিল। পরনে বস্ত্র রক্তে রাঙা, কিন্তু সে চুপ করিয়া আছে। বেনি চাপা গলায় অনুনয় করিতেছিল, কথা শোন আকবর, থানায় চল। 7 বছর যদি না তাকে দিতে পারি তো ঘোষাল বংশের ছেলে আমি নয়। মানে আকবরকে তারা মেরেছে, তাই বলছে যদি আমি ওদেরকে 7 বছরের জন্য জেলে না পাঠাতে পারি তাহলে আমি ঘোষাল বংশের ছেলে নয়। পিছনে চাইয়া কইল, রমা তুমি একবার বলো না, চুপ করে রইলে কেন? কিন্তু রমা তেমনি কাঠের মতো নীরবে বসিয়া রইল। আকবর আলী একবার চোখ খুলিয়া সজ্জা হইয়া বসিয়া বলিল, সাবাস, হ্যাঁ মায়ের দুধ খেয়েছিল বটে, ছোট বাবু লাঠি ধরলে বটে। বেনি ব্যস্ত এবং ক্রুদ্ধ হইয়া কইল, সে কথা বলতে তো বলেছি। আকবর, কার লাঠিতে তুই জখম হইলি? সেই ছড়ার না তার হিন্দুস্তানি চাকরটার? আকবরের ওষ্ঠ প্রান্তে ঈষৎ হাসি প্রকাশ পাইল।
অষ্ঠ মানে অট, প্রান্ত মানে সামনে মানে অটটার টুকু সামনে, হাসি পয়লা মানে ওঠে হাসি, ঈষৎ মানে মৃদু হাসি। কইল সেই বেটে হিন্দুস্তানিটা, সেই বেটা লাঠির জন্যে কি বড় বাবু, লাঠির জানে কি বড় বাবু, কি বলিস রে গহর, তোর পয়লা চোটেই সে বলেছিল না রে। আকবরের দুই ছেলে আদুরে জড়সড় হইয়া বসিয়াছিল, তাহারও আহত ছিল। গহর মাথায় নাড়িয়া সায় দিল, কথা কইল না। আকবর কইতে লাগিল, আমার হাতের চোট পেলে সে বেটা বাঁচত না। গহরের লাঠিতে বাপ করে বসে পড়ল বড় বাবু। রমা উঠিয়া আসিয়া অনতি দূর দাঁড়াইল। আকবর তাহাদের পীরপুরের প্রজা, সাবেক দিনের লাঠি জোরে অনেক বিষয় হস্তগত করেছে। হস্তগত করেছে মানে নিজের দিকে করেছে, বিষয় সম্পত্তি লুটেছে সেটা বলছে হস্তগত করেছে। তাই আজ সন্ধ্যার পর ক্রোধে ও অভিমানে ক্ষিপ্ত প্রায় হইয়া রমা তাহাকে ডাকাইয়া আনিয়া বাঁধ পাহারা দিবার জন্য পাঠাইয়া দিয়াছিল এবং ভালো করিয়া একবার দেখিতে চাইল রমেশ শুধু সেই হিন্দুস্তানিটার গায়ে জোরে কেমন করিয়া কি করে। সে নিজেই এত বড় লাঠিয়াল, এ কথা রমা স্বপ্নেও কল্পনা করে নাই। আকবর রমার মুখের প্রতি চাহিয়া বলিল, তখন ছোটবাবু সেই ব্যাপারটা লাঠি তুলে নিয়ে বাঁধ আটক করে দাঁড়ালো। দিদি ঠাকরান তিন বাপ বেটায় মোরা হঠাতে নারলাম না মানে পারলাম না, নারলাম মানে পারলাম না। আধারে বাঘের মতো তেনার চোখ জ্বলতে লাগলো। কইলেন, আকবর বড় মানুষ, তুই সরে যা, বাঁধ কেটে না দিলে সারা গায়ের লোক মারা পড়বে, তাই কেটতেই হবে। তোর আপন গায়েরও তো জমি জমা আছে, সব সমঝে দেখ রে, সব বরবাদ হয়ে গেল, তোর কেমন লাগে? কি বলছে, সব যদি বরবাদ হয়ে যায় তো তোর কেমন লাগে? মুই সালাম করে কইলাম, আল্লাহর কিরে ছোট বাবু, তুমি একটিবার পথ ছাড়া তোমার আড়ালে দাঁড়িয়ে ওই যে কসমুদ্দি মুয়ে কাপড় জড়াইয়ে ঝপঝাপ কোদাল মারছে, ওদের মুন্ডু কটা ফাঁক, ওদের মুন্ডু কটা ফাঁক করে দিয়ে যায়, মানে বলছে তাদের মাথা কাটিয়ে নিয়ে যায়। বেনি রাগ সামলাইতেই না পারিয়া কথার মাঝখানেই চেঁচাইয়া কইল, বেঈমান বেটারা তাকে সালাম বাজিয়ে এসে এখানে চালাকি মারাচ্ছে। তাহারা তিন বাপ বেটারে একেবারে একসঙ্গে হাত তুলিয়া উঠিল। আকবর কর্কশ কণ্ঠে কইল, খবরদার বড়বাবু, বেঈমান কইও না, মোরা মুসলমানের ছেলে, সব সইতে পারি, ওটা পারি না। কপালে হাত দিয়া খানিক রক্ত মুছিয়া ফেলিয়া রমাকে উদ্দেশ্য করিয়া কইল, কারে বেঈমান কয় দিদি? ঘরের মধ্যে বসে বেঈমান কইছ বড়বাবু? চোখে দেখিলি জানতি পারতে। ছোটবাবু কি? বেনি মুখ বিকৃতি করিয়া কইল, ছোটবাবু কি? তাই থানায় গিয়ে জানিয়ে আয় না। বলবি তুই বাঁধ পাহারা দিচ্ছিলি, ছোটবাবু চড়াও হয়ে তোকে মেরেছে। মানে বলছে তুমি থানায় যাও, আর যাই নিয়ে বলে দাও কি এভাবে বাঁধে পাহারা দিতেছিলাম, তুমি
আমাকে মেরে ফেলেছে, এরা মেরেছে। আকবর জিভ কাটিয়া বলিল, তোবা তোবা, দিনকে রাত করতি বড় বাবু। বলো বড় বাবু। বেনি কইল, না হয় কিছু বলবি, আজ গিয়ে জখম দেখিয়ে আয় না, কাল ওয়ারেন্ট বার করে একেবারে হাজতে পূর্ব। রমা, তুমি ভালো করে আর একবার বুঝিয়ে বলো না, এমন সুবিধে যে আর কখনো পাওয়া যাবে না। মানে বলছে এরকম সময় আর কখনো পাওয়া যাবে না একে মারার বা একে থানায় লাগার। রমা কথাটা কইল না, শুধু আকবরের মুখের প্রতি একবার চাইল। আকবর ঘাড় নাড়িয়া বলিল, না দিদি ঠাকরান, ও ব্যাপার না, ও পারবো না। বেনি ধমক দিয়া কইল, পারবি নে কেন? একবার আকবরও চেঁচাইয়া কইল, কি ক বড় বাবু, শরম নেই মোর? পাঁচখানা গায়ের লোকে মোরে সর্দার কয় না। দিদি ঠাকরান, তুই হুকুম করলে আসামি হয়ে জেল খাটতে পারি, ফৈরি হব কোন কায়ামুয়ে কালামুয়ে। রমা মৃদু কণ্ঠে একবার মাত্র কইল, পারবে না আকবর? আকবর সবেগে মাথা নাড়িয়া বলিল, না দিদি ঠাকরান, আর সব পারি, সদরে গিয়া গায়ের চট দেখাতে পারি না। বলছে নিজের লাজ নিজেই রাখতে পারছে না, বলছে আমি থানায় গিয়ে নিজের চটটা কিভাবে দেখাবো? হট রে ঘর, একবার ঘরকে যাই, মোরা নালিশ করতে পারবো না বলিয়া তারা উঠিয়া উপক্রম করিল, মানে উঠবার চেষ্টা করল। বলছে আমার থানায় যাওয়ার দরকার নাই, আমরা ঘর যাব, আমাদের আর কোনো করতে পারবো না। বেনি ক্রুদ্ধ নিরাশায় তাহাদের দিকে চাইয়া দুই চোখ অগ্নিবর্ষণ লাল করে দিয়েছে। অগ্নিবর্ষণ হয়তো চোখ লাল করা রাগে। বলছে মনে মনে অকথ্য গালাগালি করিতে লাগিল এবং রমার একান্ত নিরুদ্যম স্তব্ধতার কোন অর্থ বুঝিতে না পারিয়া তুষের আগুনে পুড়িতে লাগিল। সর্বপ্রকার অনুনয় বিনয় অভ্যর্থনা ক্রোধ উপেক্ষা করিয়া আকবর আলী ছেলেদের লইয়া যখন বিদায় হইয়া গেল, রমার বুক চিরিয়া একটা গম্ভীর দীর্ঘশ্বাস বাহির হইয়া আকবরে তার দুই চোখ অশ্রুপ্লাবিত হইয়া উঠিল এবং আজিকার এত বড় অপমান ও তাহার সম্পূর্ণ পরাজয়ের কেন যে বলিনি মনে হইতে লাগিল। তাহার বুকের উপর হইতে একটা অতি গুরুগম্ভীর গুরুভার পাষাণ মানে পাথর নামিয়া গেল। মানে কে বোঝাতে এমন বেজ্জতি হয়ে গেছে যে বোঝায় যেমন কি আমার সিনার উপরে বা পিঠের উপরে একটা পাথর মেরে দিয়েছে বড়। ইহা কোন হেতু সেই খুঁজিয়া পাইল না। বাড়ি ফিরিয়া সারা রাত তার ঘুম হইল না। সে যে তারকেশ্বরের মুখুজ্জে বসিয়া খাওয়াইয়াছিল নিরন্তর, তাহাতেই চোখের উপর ভাসিয়া বেড়াইতে লাগিল। কি বলছে? চোখের উপর সেটাই বেড়াতে লাগিল, ভাসতে লাগিল এবং যতই মনে হইতে লাগিল সেই সুন্দর ও সুকুমার দেহের মধ্যে এত মায়া এবং এত তেজ কি করিয়া এমন স্বচ্ছন্দে শান্ত হইয়া ছিল, ততই তার চোখের জলে সমস্ত মুখ ভাসিয়া যাইতে লাগিল। পুরা কানতে লাগছে। তো বন্ধুগণ, ধন্যবাদ আপনাদের আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে পুরোটা দেখার জন্য। তো বন্ধুগণ, আজকে আমাদের আলোচনার যে বিষয়টি ছিল পল্লী সমাজ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, এটি আপনাদের কেমন লাগলো সেটা আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে জানিয়ে দিন। আর
কোন বিষয় বাংলা বিষয়ের কোন পার্টটি নিয়ে আবার আমি আলোচনা করব সেটা হয়তো আপনারা আমাকে কমেন্টের সাহায্যে জানাতে পারেন বা বলতে পারেন যে স্যার আপনি এইটা নিয়ে আজকে আলোচনা করো। যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই আপনারা আমায় জানানোর চেষ্টা করবেন যে আপনি আমাকে এই বিষয়টা আজকে বুঝিয়ে দেন। তো বন্ধুগণ, কেমন লাগলো আজকের এই ভিডিও? যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর অন্য ভিডিওতে দেখা হচ্ছে, তত পর্যন্ত নমস্কার। ভালো থাকুন, সুখে থাকুন, এই আমার মনোকামনা।